তাহলে এখন আমরা শুরু করছি আমাদের ষষ্ঠ অধ্যায় বর্জ্য এবং নিষ্কাশন। বর্জ্য কি? বর্জ্য হচ্ছে এই যে আমাদের দেহে প্রতিনিয়ত অসংখ্য জৈবনিক প্রক্রিয়া সম্পন্ন হয়। এই জৈবনিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পরে আমাদের দেহ কিছু বর্জ্য পদার্থ সৃষ্টি করে, কিছু পদার্থ সৃষ্টি করে যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ক্ষতিকর পদার্থগুলোকে আমরা বলছি বর্জ্য। এবং যে প্রক্রিয়ায় এই বর্জ্যগুলো আমাদের দেহ থেকে নিঃসৃত হয়ে যাচ্ছে বা নির্গত হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে নিষ্কাশন, মানে সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি নিষ্কাশন। তাহলে আমাদের বর্জ্য নিষ্কাশনের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক। এবং এই যে নিষ্কাশন বা নিষ্কাশনের জন্য যে তন্ত্রটা আমাদের ব্যবহার হয় সেটা হচ্ছে রেচন তন্ত্র। সেটাকে আমরা বলছি হচ্ছে রেচন তন্ত্র। অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে এই যে বর্জ্য পদার্থগুলো আমাদের দেহ থেকে নির্গত হয়ে যাচ্ছে এগুলোকে আমরা বলছি রেচনতন্ত্র। এখন রেচনতন্ত্র হচ্ছে 4টি অংশ নিয়ে গঠিত। প্রথমটাই হচ্ছে বৃক্ক। বৃক্ক হচ্ছে রেচনতন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এরপরে হচ্ছে ইউরেথ্রা বা এরপরে হচ্ছে রেচন নালী। এরপরে হচ্ছে মূত্রথলি এবং মূত্র নালী। এই বৃক্ক এবং রেচন নালী এই দুইটা অংশ কিন্তু জোড়ায় থাকে, অর্থাৎ এই দুইটার সংখ্যা হচ্ছে দুইটি এবং মূত্রথলি এবং মূত্রনালী এই দুইটার সংখ্যা হচ্ছে 1টি করে। এখন দেখেন, মানুষ কিন্তু ইরিওটেলিক প্রাণী, অর্থাৎ যে সকল প্রাণী ইউরিয়াকে রেচন পদার্থ রূপে ত্যাগ করে সেটাকে আমরা বলছি হচ্ছে ইরিওটেলিক প্রাণী। আমরা এর আগে অর্নিথিন চক্র যখন জেনেছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম যে ইউরিয়া কিভাবে তৈরি হয় এবং এই যে আমাদের দেহের অতিরিক্ত বর্জ্য পদার্থগুলো এগুলো কিন্তু ইউরিয়ার মাধ্যমেই হচ্ছে মানুষের দেহ থেকে নির্গত হয়, আর এই জন্যই মানুষকে বলা হয় ইরিওটেলিক প্রাণী। এখন দেখেন, এই যে মূত্রথলি এটা হচ্ছে ডেট্রুসর নামক অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত এবং এটি ত্রিকোণাকার এক ধরনের থলি বিশেষ। এটা কাইন্ডা এইরকম দেখতে, ঠিক আছে। এখন এবার আসি বৃক্কে। বৃক্ক হচ্ছে কিছুটা দেখতে হচ্ছে এইরকম শিম বিচির মতো এবং লালচে বর্ণের। এবং বৃক্কের এই যে অবতল অংশ, বৃক্কের এই অবতল অংশটাকে আমরা বলছি হচ্ছে হাইলাম এবং বৃক্ক ক্যাপসুল নামক তন্তুময় যোজক টিস্যুতে আবৃত, অর্থাৎ বৃক্কের আবরণ হচ্ছে ক্যাপসুল। এবার আমরা বৃক্কের 3টা অংশের নাম জানবো: কর্টেক্স, মেডুলা এবং পেলভিস। বৃক্কের এই যে বাইরের এতটুকু অংশকে আমরা বলছি কর্টেক্স এবং কর্টেক্সের পরে আছে হচ্ছে আমাদের মেডুলা। এরকম পিরামিড আকৃতির কতগুলো রেনাল প্যাপিলা থাকে এবং রেনাল প্যাপিলা নিয়ে গঠিত হয় হচ্ছে মেডুলা। এবং মেডুলার এই যে অবতল অংশ বা হাইলাম, এই হাইলামের দিকে থাকে হচ্ছে সাদা রঙের পেলভিস। এই অংশটুকুটাতে সাদা রঙের পেলভিস থাকে, এই যে কিছুটা শাখা প্রশাখার মতো অবস্থান করে থাকে। মেডুলা 8 থেকে 18টি পিরামিড আকৃতির অংশ নিয়ে গঠিত, যেগুলোকে আমরা বলছি রেনাল প্যাপিলা। বৃক্কের গাঠনিক এবং কার্যকরী একককে বলা হয় নেফ্রন। নেফ্রন হচ্ছে বৃক্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ নেফ্রন প্রতি ঘন
প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি করে। অর্থাৎ মূত্র সৃষ্টির প্রধান কাজটাই হচ্ছে নেফ্রন করে থাকে। বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এখন আমরা নেফ্রন সম্পর্কে একটু জানবো। নেফ্রনের দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল টিউবিউল, আরেকটা হচ্ছে রেনাল কর্পাসল। এখন রেনাল কর্পাসল হচ্ছে আবার দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে গ্লোমেরুলাস, আরেকটা হচ্ছে বোমান্স ক্যাপসুল। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে নেফ্রনের এই যে একদম সম্মুখ অংশে হচ্ছে এই রেনাল কর্পাসলটা অবস্থিত। ধরে নিই এটা নেফ্রনের একদম সম্মুখ অংশ। এখন এইটা হচ্ছে রেনাল কর্পাসল, এই অংশটুকু, এবং এইখানে থাকে হচ্ছে গ্লোমেরুলাস, এরকম একটা গ্লোমেরুলাস থাকে। এখন এই যে বোম্যান্স ক্যাপসুলের বাইরের স্তরটিকে আমরা বলছি প্যারাইটাল স্তর, এবং ভেতরের স্তরটাকে আমরা ভিসেরাল স্তর। এবং এই দুই অংশের মাঝখানের যে অংশটুকু, এটাকে আমরা বলছি হচ্ছে ক্যাপসুলার স্পেস। এবং এই যে ভিসেরাল স্তরটি, এটি পোডোসাইট নামক কোষে নির্মিত। এখন এই যে আমরা বলেছি গ্লোমেরুলাসের দুই দিকে দুইটা ধমনী থাকে। একটা হচ্ছে অ্যাফারেন্ট ধমনী, আরেকটা হচ্ছে ইফারেন্ট ধমনী। অ্যাফারেন্ট ধমনী দিয়ে সারা শরীর থেকে রক্ত গ্লোমেরুলাসে প্রবেশ করে, এবং এই যে রক্তটা প্রবেশ করছে এটা কিন্তু প্রচন্ড চাপ নিয়ে প্রবেশ করে, এবং এই জন্যই গ্লোমেরুলাসে সর্বদা উচ্চ রক্তচাপ বজায় থাকে। এবং এই যে ইফারেন্ট আর্টারিওল দিয়ে গ্লোমেরুলাসে রক্তের যেই হচ্ছে বর্জ্য পদার্থ সমূহ, সেটা হচ্ছে গ্লোমেরুলাস থেকে এই ক্যাপসুলার স্পেসে চলে আসে, এবং রক্তের যে প্রধান রক্তকণিকা এবং যেগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল না, রক্তের প্রধান অংশ, সেটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল দিয়ে আবার আমাদের দেহে ফেরত যায়। আর এই যে গ্লোমেরুলাস থেকে বর্জ্য পদার্থ সমূহ এই ক্যাপসুলার স্পেসে এসে অবস্থান করে। এখন দেখেন, এই যে আমরা পড়েছিলাম যে নেফ্রনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল আবার 3টা অংশে বিভক্ত। এই যে রেনাল টিউবিউল হচ্ছে 3টা অংশে বিভক্ত। সেটা হচ্ছে 3টা অংশে বিভক্ত বলতে 3টা অংশ নিয়ে গঠিত। প্রথমটা হচ্ছে প্রক্সিমাল প্যাচানো নালিকা, মাঝেরটা হচ্ছে হেনলির লুপ, বিজ্ঞানী হেনলির নাম অনুযায়ী এটা হচ্ছে নাম রাখা হয়েছে হেনলির লুপ, এবং তৃতীয়টা হচ্ছে ডিস্টাল প্যাচানো নালিকা। এখন দেখেন, এই হেনলির লুপটা হচ্ছে ইউ আকৃতির ফাঁস বা লুপ গঠন করে। এই যে প্রক্সিমাল প্যাচানো নালিকার পরে হচ্ছে
আচ্ছা, আমরা যদি নেফ্রনের পুরো চিত্রটা ইমাজিন করি তাহলে কিন্তু এটা এরকম দেখায়। এই যে আমরা এখানে রেনাল কর্পাসল দেখলাম, তার মধ্যে গ্লোমেরুলাস দেখলাম, এবং এই রেনাল কর্পাসলটা এইভাবে করে এসে এইখানের অংশটা হচ্ছে প্রক্সিমাল প্যাচানোনালিকা, এইটা হচ্ছে হেনলির লুপ। এই হেনলির লুপের আবার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তো অ্যাসেন্ডিং বাহু, সরি ডিসেন্ডিং বাহু, যেটা নিচের দিকে যাচ্ছে এটা হচ্ছে ডিসেন্ডিং বাহু, এবং যেটা উপরের দিকে যাচ্ছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং বাহু। এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে হেনলি লুপ, আর হেনলি লুপের পরে হচ্ছে ডিস্টাল প্যাচানোনালিকা। এখন এই ডিস্টাল প্যাচানোনালিকা একটা বড় নালিকার সাথে এসে যুক্ত হয়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সংগ্রাহী নালিকা। এখানে একটা সংগ্রাহী নালিকা থাকে, এবং অনেকগুলো সংগ্রাহী নালিকা এরকম অনেকগুলো নেফ্রনের সাথে একসাথে হয়ে ডাক্ট অফ বেলিনি নামক একটা বড় নালীর গঠন করে। এটা বেলিনি হবে। এবং নেফ্রন হচ্ছে 3 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। এই জাক্সটা মেডুলারি নেফ্রন জরুরি অবস্থায় মূত্র উৎপন্ন করে। রেচনে ইউরিয়ার আধিক্য থাকাকে বলা হয় ইউরিওটেলিজম। অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং অ্যামিনো মূলক সৃষ্টি করে, এটা আমরা এর আগের অধ্যায়ে জেনে এসেছি। যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায় ইউরিয়ায় পরিণত হয়, আর এই জন্য এটাকে ইউরিয়া চক্র বলা হয়, অর্থাৎ এটি ইউরিয়া চক্র নামেও পরিচিত। গ্লোমেরুলাস পরিশ্রুত তরলকে গ্লোমেরুলাস ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র বলে। এই যে আমরা নেফ্রনের চিত্রটাতে একটু আগে দেখলাম যে অ্যাফারেন্ট আর্টারিয়াল হয়ে রক্ত গ্লোমেরুলাসে হচ্ছে আসতেছে, এবং সেখান থেকে বর্জ্য পদার্থ নেফ্রনে প্রবেশ করতেছে, এবং বিশুদ্ধ রক্ত ইফারেন্ট আর্টারিয়ালে চলে যাচ্ছে। তাহলে রক্ত থেকে যে প্রথম বর্জ্য পদার্থটা নিচ্ছে নেফ্রন, সেটাকে হচ্ছে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র বলছি। প্রাথমিক মূত্র বলার কারণ কি, এই যে নেফ্রনের মাঝখান দিয়ে প্রাথমিক মূত্রটা যাবে, এটা কিন্তু আরো বেশ কয়েকবার নেফ্রনের বিভিন্ন অংশতে পরিশোষণ হবে, অর্থাৎ বিভিন্ন আয়ন, তারপরে খাদ্যবস্তু কিন্তু এই প্রাথমিক মূত্র থেকে আবার পরিশোষিত হবে, এবং শেষ পর্যায়ে ফাইনাল ভাবে যে মূত্রটা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে মূত্রথলিতে যায়। এখন কার্যকর পরিস্রাবন চাপ হচ্ছে 25 মিলিমিটার মার্কারি। আর আল্ট্রাফিল্ট্রেশন কি, এই যে অত্যন্ত চাপের ফলে প্রাথমিক মূত্রটা সৃষ্টি হচ্ছে। আমরা এর আগে বলেছি যে প্রাথমিক মূত্র সৃষ্টির সময় গ্লোমেরুলাসে অনেকটা চাপ থাকে, এবং এই চাপ সৃষ্টির মাধ্যমে এই প্রাথমিক মূত্র সৃষ্টি হচ্ছে বলে আমরা এই প্রক্রিয়াটাকে বলছি আল্ট্রাফিল্ট্রেশন। এবং এই আল্ট্রাফিল্ট্রেশনের সময় যে চাপটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি কার্যকর পরিস্রাবন চাপ, এবং কার্যকর পরিস্রাবন চাপ হচ্ছে 25 মিলিমিটার মার্কারি। লবণাক্ত খাদ্য মূত্রের পরিমাণ বাড়ায়। যে সকল খাদ্য মূত্রের পরিমাণ বাড়ায় তাদেরকে আমরা বলছি ডাইইউরেটিক্স, এবং লবণাক্ত খাদ্য হচ্ছে তাদের মধ্যে একটা। আর এছাড়া হচ্ছে পানি, চা, কফি ইত্যাদি হচ্ছে ডাইইউরেটিক্স, অর্থাৎ এই পানীয়গুলো খেলে বা খাদ্য খেলে আমাদের মূত্রের পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত মূত্র উৎপাদন হলে, অর্থাৎ 2.5 লিটারের বেশি যদি মূত্র উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি পলিউরিয়া, অর্থাৎ এটা কিন্তু অস্বাভাবিক মূত্র উৎপাদন। এবং যদি 400 মিলিলিটারের কম মূত্র উৎপাদন হয় সেটাকে আমরা বলছি অলিগোরিয়া, এবং যদি 100 মিলিলিটারের কম মূত্র উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি অ্যানোরিয়া। এবং মূত্রের পিএইচ হচ্ছে 6, অর্থাৎ আমরা বলতে পারি মূত্র হচ্ছে অম্লীয়। এবং খাদ্যের উপর ডিপেন্ড করে এই পিএইচ এর মান কিন্তু একটু বেশি বা কম হইতে পারে। ইউরিনোডের উপস্থিতির জন্য মূত্রে গন্ধ সৃষ্টি হয়, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের হচ্ছে বর্জ্য পদার্থেরই একটা হচ্ছে অংশ, যা হচ্ছে মূত্রে গন্ধ সৃষ্টি করে।
এটা একটা রাসায়নিক যেটার আচ্ছা, এবার আসি ক্রিয়েটিনিন দ্বারা বৃক্কের সুস্থতা নির্ণয় করা হয়, তাই ক্রিয়েটিনিনের মাত্রাকে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক বলা হয়। ক্রিয়েটিনিনও কিন্তু আমাদের দেহের একটা বর্জ্য পদার্থ এবং এই ক্রিয়েটিনিনের পরিমাণের উপর ভিত্তি করে আমাদের বৃক্ক সুস্থ আছে কিনা সেটা পরিমাপ করা হয়। অর্থাৎ ক্রিয়েটিনিনের মাত্রা যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের বৃক্ক সুস্থ নাই। দেহের পানি ও আয়নের মধ্যে আন্তঃসাম্য রক্ষার প্রক্রিয়াকে অসমোরেগুলেশন বলা হয়। এডিএইচ বৃক্কে মূত্রের পরিমাণ কমায়, একে ভ্যাসোপ্রেসিনও বলা হয়। এডিএইচ এর ফুল ফর্ম কি? অ্যাড্রেনালিন হরমোন। এই অ্যাড্রেনালিন হরমোন মূত্রের পরিমাণ কমায়। অর্থাৎ ধরেন আমরা অনেকক্ষণ ধরে পানি খাই নাই, আমাদের দেহে পানির কমতি দেখা গিয়েছে, তখন হয় কি এই অ্যাড্রেনালিন হরমোন ক্ষরিত হয় এবং আমাদের নেফ্রনের যে পরিশোষণটা হয় এই পরিশোষণের মাত্রাটাকে বাড়িয়ে দেয় এবং পানি যে পরিমাণ পানি দ্বারা মূত্র সৃষ্টি হওয়ার কথা তার থেকে কম পানি দ্বারা মূত্র সৃষ্টি হয়, অর্থাৎ বেশি পানি পরিশোষিত হয়ে যায় এবং এভাবে অ্যাড্রেনালিন হরমোন বা এডিএইচ হরমোন বৃক্কে মূত্রের পরিমাণ বাড়ায় এবং এটার আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। পটাশিয়াম আয়নের অভাবে পেশির দুর্বলতা ও ডায়রিয়া দেখা যায়। 70 বছর বয়স্ক মানুষের বৃক্ক 50% কর্মক্ষম থাকে। 70% বৃক্ক বিকলের জন্য দায়ী হচ্ছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। অর্থাৎ যে সকলের মানুষের বৃক্ক বিকল হয় তাদের কিন্তু বেশিরভাগই দেখা যায় যে তাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে। বৃক্ক নিঃসৃত এরিথ্রোপয়েটিন এবং ক্যালসিট্রাওল রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। এরিথ্রোপয়েটিন এবং ক্যালসিট্রাওল এই দুইটা টার্ম আমরা মনে রাখবো। রক্তে রেচন বর্জ্যের বৃদ্ধি পাওয়াকে অ্যাজোটিমিয়া বলে। এই অবস্থার জন্য যে অসুস্থতা অনুভব হয় তাকে আমরা বলছি ইউরেমিয়া। তাহলে অ্যাজোটিমিয়া এবং ইউরেমিয়া। ডায়ালাইসেট। আচ্ছা, ডায়ালাইসিস জানার আগে আমরা জানি হচ্ছে ডায়ালাইসিস কি। ডায়ালাইসিস হচ্ছে কোনো ব্যক্তির বৃক্ক যদি সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যায় বা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে তাহলে তার রক্ত থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য প্রতিদিন প্রায় 3 থেকে 4 বার একটি বাহ্যিক এক ধরনের যন্ত্রের মাধ্যমে হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থ বের করে ফেলা হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ডায়ালাইসিস এবং এই ডায়ালাইসিসের ক্ষেত্রে এক ধরনের হচ্ছে দ্রবণ ব্যবহার করা হয়। এই দ্রবণটাকে আমরা বলছি ডায়ালাইসেট এবং ডায়ালাইসিসের উদ্দেশ্যে ডায়ালাইসিস টিউবগুলো যে দ্রবণে রাখা হয় সেটাকে আমরা বলছি ডায়ালাইসেট। তাহলে আমরা বুঝতে পারছি যে ডায়ালাইসিসের জন্য বাহ্যিকভাবে এক ধরনের দ্রবণ ব্যবহার করা হয় এবং সেটাকেই বলছি ডায়ালাইসেট। এটা আমি বারবার বলছি কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কম ঘনমূত্র উৎপাদন প্রক্রিয়াকে বলে ডাইউরেসিস এবং এর বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে বেশি ঘনমূত্র উৎপাদন এবং সেজন্য এটাকে আমরা বলছি অ্যান্টি ডাইউরেসিস। অর্থাৎ কম ঘনমূত্র উৎপাদন প্রক্রিয়া হচ্ছে ডাইউরেসিস এবং বেশি ঘনমূত্র উৎপাদন প্রক্রিয়া হচ্ছে অ্যান্টি ডাইউরেসিস। রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখতে অ্যালডোস্টেরন হরমোন সহায়তা করে। রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ হচ্ছে 7.4। তাহলে আমরা প্লাজমার আরেকটা নাম কি, সেটা হচ্ছে রক্তরস। তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের প্লাজমা বা রক্তরস হচ্ছে ক্ষারীয়। তাহলে এই ছিল আমাদের লেকচার 8। আশা করি সবার এই লেকচারটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেডিবির সাথে থাকবেন। ধন্যবাদ।